দেখছেন স্বপ্নধারা নিউজ আর এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমাদের আলোচনার বিষয় ফিলিস্তিনের পাশে বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গতকাল বাংলাদেশে এই ফিলিস্তিনি জনগণের পক্ষে এবং গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বাংলাদেশে যে অভূতপূর্ব একটা প্রতিবাদ আমরা লক্ষ্য করেছি। লাখো মানুষ ঢাকায় এসেছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে, আমরা সেই প্রতিবাদ সমাবেশ দেখেছি এবং অনেক দিন পুরো বাংলাদেশের মানুষ এমন জমায়েত কিন্তু দেখেনি। প্রাণের টানে গাজার বা ফিলিস্তিনিদের পক্ষে মানুষ দলমত নির্বিশেষে সবাই সেই প্রতিবাদে যুক্ত হয়েছিলেন। আমরা এজন্যই আজকে একটু আলোচনা করার চেষ্টা করব যে ফিলিস্তিনের পাশে বাংলাদেশের মানুষ যেভাবে আছে এটা গুরুত্ব, মার্চ ফর গাজার যে সমাবেশটি হলো সেটার গুরুত্ব বাংলাদেশে এবং বিশ্ব রাজনীতিতে এর যে গুরুত্ব সেটি নিয়ে একটু আলোচনার চেষ্টা করব। দুজন অতিথি আমাদের আছেন, একজন এর মধ্যে চলে এসেছেন আমাদের স্টুডিওতে আছেন এম আব্দুল্লাহ, তিনি ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আপনি স্বাগত আমাদের অনুষ্ঠানে এবং আমরা প্রত্যাশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের সঙ্গে আসবেন। এম আব্দুল্লাহ, আমি যেটা বলছিলাম যে মার্চ ফর গাজার যে একটা অভূতপূর্ব সমাবেশ আমরা গতকাল দেখলাম রাজধানীতে, অনেকদিন এত মানুষের সমাবেশ এবং দলমত নির্বিশেষে সবার সমাবেশ আমরা বাংলাদেশে চোখে পড়েনি। কিন্তু ধরুন হাজার মাইল দূরে ফিলিস্তিনিতে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে, সেখানে হাজার মাইল দূরের বাংলাদেশে এই সমাবেশটি থেকে আসলে বার্তাটি কী এলো এবং এটি আসলে কতটা গুরুত্ব বহন করে আন্তর্জাতিকভাবে যদি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজের আজকের এই আয়োজন যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে এখন থেকে ঘন্টা দুয়েক পরে আমরা যে দিনটিতে পা রাখছি সেটি বাংলা নববর্ষের দিন। এই বাংলা নববর্ষের উপলক্ষে এটিএন বাংলার দর্শক যারা দেখছেন এবং সামনে ভার্চুয়াল জগতে দেখবেন সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। দেখুন, আমরা গতকাল যে মার্চ ফর গাজা যে প্রোগ্রামটি আমরা দেখলাম, এই অভূতপূর্ব আপনি বলেছেন, এটা একটি অবিস্মরণীয় একটি কর্মসূচি ছিল। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষ করে বড় ধরনের অরাজনৈতিক অনেক কর্মসূচি কিন্তু বড় ধরনের বাংলাদেশে আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি। বাংলাদেশে যদি আমরা গত বছরের 5ই আগস্টের যে অভ্যুত্থানের পরপর যে সারা বাংলাদেশে যে মানুষ রাজপথে নেমে এসেছিল সেই দৃশ্যটি আমরা দেখেছি। এর আগে যদি আমরা বড় ধরনের একটি গ্যাদারিং আমরা যদি দেখে থাকি সেটা 2013 সালের হেফাজত কেন্দ্রিক আমরা দেখেছি, আমরা শাহবাগ কেন্দ্রিক আমরা গণজমায়েত দেখেছি। কিন্তু গতকালের যে প্রোগ্রামটি ছিল মার্চ ফর গাজা এবং সেটা যে সোহরাওয়ার্দী উদ্যানে যে প্রোগ্রামটি হয়েছে সেখানে একটা মোহনা হয়ে উঠেছিল, যেন এই সোহরাওয়ার্দী পুরো বাংলাদেশের দৃষ্টি, মানুষের 18 কোটি মানুষের দৃষ্টি কিন্তু গতকাল নিবদ্ধ ছিল সেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু একদিন আগেও মানে এই কর্মসূচিটা তো খুব যে বেশি সময় নিয়ে ঘোষণা করা হয়েছে তা কিন্তু নয়, এটা খুবই শর্ট টাইমের মধ্যে। আপনারা জানেন যে বিশ্বব্যাপী একটা কর্মসূচি, আন্তর্জাতিক একটা কর্মসূচি ছিল এ ধরনের, যে পুরো বিশ্বব্যাপী একটি মুসলমানদের সংহতি জানানোর একটি কর্মসূচি ছিল। ঠিক সেদিনই কিন্তু বাংলাদেশের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়। এবং এই কর্মসূচিটি কারা ঘোষণা করেছেন এটা কিন্তু যদি আমি দলগতভাবে বলি তাহলে কিন্তু বৃহত্তম কোনো রাজনৈতিক দলের একক কোনো প্রোগ্রাম ছিল না। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে বড় দলগুলো কোনো জমায়েত করতে চাইলে নিশ্চয়ই সেটা বড় জমায়েত হয়, এ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নাই। কিন্তু এটা সে ধরনের কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে হয় নাই, এটা ঘোষণা করা হয়েছে বিশিষ্ট কিছু নাগরিকের পক্ষ থেকে এবং তার সাথে সংহতি ঐকমত্য পোষণ করে এটা সফল করার ডাক দিয়েছেন। সব বলা যায় বর্তমানে বাংলাদেশে যে সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে, একমাত্র বিতাড়িত পলাতক আওয়ামী লীগ ছাড়া বাকি সব রাজনৈতিক দলই বলা যায়। কিছু বামপন্থী রাজনৈতিক দলকে আমরা বাদ রাখতে পারি থেকে, তারপর বামপন্থীদেরও একটি অংশ দেখেছি এই ফিলিস্তিন ইস্যুতে অনেকটা সে গাজা এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে তাদের অবস্থান আছে। তো এই রাজনীতির বাইরে গিয়ে যে একটি কর্মসূচি এতটা সফল হতে পারে
এবং সেখানে মানুষের লোকসংখ্যা কত সমবেত হয়েছিল এটা কিন্তু কারো পক্ষে এটা অনুমান করাও এক ধরনের কঠিন। লাখো, আপনি বলছেন লাখো, আমি যদি বলি যে মিলিয়ন মানুষের সেই সমাবেশ ছিল এবং এটার যখন শেষ হয়ে যায় আমরা দেখেছি তখনও মানুষ যাচ্ছিলেন। হ্যাঁ, এটা যখন আমি ব্যক্তিগতভাবে আমি একটি প্রোগ্রামে ছিলাম রাওয়ায়, সেখান থেকে আমরা যখন এই মানুষের জনস্রোতের সাথে এটা আমরা যখন সেই সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছিলাম, পুরো পথে দেখলাম যে অলরেডি সকাল থেকে সেই কর্মসূচি ছিল কিন্তু বিকাল 3টায়, কিন্তু দেখা গেছে যে সকাল থেকেই আমরা ভার্চুয়াল জগতে প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছিলাম যে চারিদিক থেকে মানুষের স্রোত। সেই চট্টগ্রামের যে মহাসড়ক আছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে মানুষের ঢল, মানুষের স্রোত, যেন বাঁধ ভাঙ্গা এক জোয়ারের মতো মানুষ ঢাকার মুখে আসছে। এই ধরনের দৃশ্য খুব কম দেখা গেছে। বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচিতে যেটা দেখা গেছে, আমরা ঢাকা অবরোধের কর্মসূচি দেখেছি, অন্যান্য কর্মসূচি দেখি, কিন্তু মানুষের সংখ্যার দিক থেকে গতকালের এটার সাথে কোনো তুলনা আমি ব্যক্তিগতভাবে আমি যদি বলি যে প্রায় 40 বছর যাবত 39 বছর যাবত পেশাগতভাবে সাংবাদিকতার সাথে আছি, এই সবগুলো রাজনৈতিক অরাজনৈতিক কর্মসূচি আমার সংবাদ কভারের পেশাগত কারণে দেখতে হয়েছে কাছে থেকে। কিন্তু এত মানুষের এত স্বতঃস্ফূর্ততা এবং সবচেয়ে গতকালের কর্মসূচিটার যে মেইন জায়গাটা লোক সংখ্যা, যেমন সংখ্যার চাইতেও এখানে যদি আরও যদি আপনি নিবিড়ভাবে দেখেন, যেখানে সকল স্তরের একদম শিশু থেকে একটা বাচ্চাকে দেখেছি সোৎসাহে তার বাবাকে নিয়ে বেরিয়ে এসে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হতে দেয় এবং এদের মধ্যে কারোর মধ্যে কোনো ক্লান্তি, এই যে কষ্ট কয়েক কিলোমিটার হাঁটছে এই বাচ্চাদের শিশুদের মধ্যেও কোনো রকম কষ্ট আমরা দেখিনি। এই যে একটা অনুভূতি আমরা জাগতে দেখেছি, এটাই আমি মনে করি এই কর্মসূচিটার সবচাইতে বড় সাফল্য। আমি সেখানে আপনাদের টেলিভিশনেও দেখেছি এবং ব্যক্তিগতভাবে রাস্তায় চলার সময়, হেঁটে যাওয়ার সময় দেখেছি যে তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে ফিলিস্তিনের এই যে মজলুম মানুষদের উপর, কারণ আজকাল এখন আমরা যে তথ্য প্রযুক্তির এই যুগে আমরা বাস করছি, আমাদেরকে স্মরণ রাখতে হবে আমরা কিন্তু ফিলিস্তিনে কী হচ্ছে তার হয়তো পুরোটা আমরা জানতে পারছি না, কিন্তু আমাদের শিশুদের হাতে হাতে কিন্তু এখন মোবাইল, তারাও গেমের কারণে যে কারণে হোক তাদের হাতে কিন্তু ইন্টারনেট যুক্ত মোবাইল আছে, তারাও দেখছে কি নির্মমতা, কি পৈশাচিকতা, কি বর্বরতা সেখানে গাজায় চলছে। এটা কিন্তু আমাদের শিশুদেরকে যেমন স্পর্শ করে যাচ্ছে, আমাদের নারীদেরকে স্পর্শ করে যাচ্ছে, আমাদের ঘরে ঘরে আমরা দেখেছি যে এই স্তম্ভিত হয়ে যাচ্ছে এই সেখানকার এই দৃশ্যগুলো দেখে। আপনি দেখবেন যে সেখানে যে এই অনবরত এই যে বোমার মাধ্যমে মানুষের যে গণহত্যা, নারী শিশুদেরকে গণহত্যা চলছে, এর মধ্যে একটি শিশু কিভাবে একটি বাচ্চাকে দেখা যাচ্ছে যে একটা কুকুর কামড় দিয়ে সেই একটা স্ল্যাবের নিচে থেকে সরাচ্ছে, এগুলো আমরা ভাইরাল হতে দেখছি। আমরা এই একটি শিশু কিভাবে তাদের আর্তনাদ, তাদের যে বাঁচার আকুতি, এবং সর্বশেষ একটি দৃশ্য দেখা গেছে যে সেই বর্বর ইসরায়েলি বাহিনী একটা আশ্রয়ের জায়গা থেকে দুটি শিশুকে তুলে নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে গিয়ে তাদের গাড়িতে তুলে একটা জায়গায় নিয়ে তাদেরকে এইভাবে হত্যা করেছে। এই জিনিসটা কিন্তু কয়েক বছর আগেও তাদের এটা দেখা যায় না, কারণ বিশ্বব্যাপী শিশু এবং নারীর ব্যাপারে যদিও সকল হত্যাই হত্যা, সকল খুনই খুন, সকল গণহত্যাই গণহত্যা, কিন্তু নারী এবং শিশুর ব্যাপারে মানে মানবতাবাদী বিশ্ব বিভিন্ন সময়ে যে সোচ্চার ভূমিকা পালন করেছে, যে কারণে অন্ততপক্ষে এই ক্ষেত্রে তাদেরকে কিছুটা হলেও সতর্ক হতে দেখা গেছে। কিন্তু এবারে আমরা দেখছি তাদের কোনো ক্ষেত্রে আপনি দেখবেন যে আজকেও মিডিয়ার মধ্যে আছে যে অনেকগুলো হামলার ঘটনা ঘটেছে, সেখানে শুধুই নারী এবং শিশু হত্যার ঘটনা ঘটেছে। আপনার কাছে যেটা জানতে চাই, আমি এর আগে আপনি যেটা বলছিলাম যে গাজা থেকে বা ফিলিস্তিন থেকে 1000 মাইল দূরে বাংলাদেশ, আমি সেই জায়গাতে আসছি। আপনি লক্ষ্য করবেন যে গতকালের কর্মসূচিটা বিশ্ব মিডিয়ায় কাভারেজ পেয়েছে, কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য কাভারেজ পেয়েছে। এখানেই এই যে বড় ধরনের প্রতিবাদের সাফল্যটা এটা। এর আগে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে অনেক সংগঠনই কিন্তু দীর্ঘদিন যাবৎ শুক্রবার হলে আমরা জুমার নামাজের পরে আমরা বিক্ষোভ দেখেছি, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে কর্মসূচি পালন করা হয়েছে, কিন্তু কোনো কর্মসূচি সেভাবে
আন্তর্জাতিক মিডিয়ায় স্থান পায়নি। কিন্তু আপনি যদি দেখেন গতকালের কর্মসূচির ব্যাপারে আমাদেরই আজকের সংবাদপত্রগুলোতে রিপোর্ট করেছে যে বিশ্ব মিডিয়ায় অত্যন্ত গুরুত্ব সহকারে গতকালের কর্মসূচি এই যে মার্চ ফর গাজা এই কর্মসূচিটির খবর অত্যন্ত গুরুত্ব সহকারে ফলাও করে প্রচার হয়েছে। এবং এমনকি ইসরায়েলের যে সংবাদ মাধ্যম সেখানে নেতানিয়াহুর যে এখানে যে তার যে প্রতিকৃতিতে পিটাচ্ছে আগুন দিচ্ছে সেটা ইসরায়েলি সংবাদ মাধ্যমে সংবাদ হয়েছে, সেটা আমাদের সংবাদ মাধ্যমে আমরা প্রকাশ হতে দেখেছি। তো এখান থেকে এই বার্তাটা দেয়া যে তাদের প্রতি যে বিশ্ব মানবতার পক্ষ থেকে বিশ্বের মানুষের আনাচে কানাচের মানুষ থেকে মানুষগুলো যে তাদের প্রতি ধিক্কার জানাচ্ছে, ঘৃণা জানাচ্ছে, এইটা জানান দেওয়ার মধ্য দিয়েই কিন্তু তাদেরকে একটা বার্তা দেয়া, তোমরা যা করছো এটা বর্বরতা, এটা নৃশংসতা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এই বার্তাটা দেয়া কিন্তু একটা লক্ষ্য। সেই বার্তা আমি মনে করি যে অবশ্যই দেয়া গেছে। এবং সেখানে আপনি জানেন যে সেখানে যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে এবং যে যদিও এটা পশ্চিমা শক্তির আশকারায় তারা এগুলো করতে গিয়ে তারা এগুলোকে খুব কমই পাত্তা দিচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি যে এ ধরনের কর্মসূচি কিছু না কিছু প্রভাব অবশ্যই মনস্তাত্ত্বিক প্রভাব বলেন এবং পশ্চিমা শক্তি যারা সমর্থন দিচ্ছে তাদের পক্ষ থেকে আপনি দেখবেন যে গত 2 দিন আগেও খবর এসছে যে ফ্রান্স সেই স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা তারা উল্লেখ করেছে। এই কাজগুলো কিন্তু হচ্ছে একেবারে নিষ্ফল, এটা সেভাবে কিন্তু বলা যায়। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং আমার সঙ্গে অবশ্যই ইম আব্দুল্লাহ আছেনই, ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আমি একটু ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আপনার কাছে জানতে চাইব, আমরা দুজন কথা বলছিলাম যে এই যে মার্চ ফর গাজা যে কর্মসূচিটি হলো এখানকার কি বার্তাটা আমরা দিতে চাইলাম, এটা আমরা কথা বলছিলাম। আমি একটু জানতে চাইব একটা জিনিস, নিশ্চয়ই বাংলাদেশে যারা রাজনীতি সচেতন মানুষ তাদের চোখে পড়েছে যে এক মঞ্চে দলমত নির্বিশেষে সব দলের মানুষ বা রাজনৈতিক নেতারা সেখানে একত্রিত হয়েছেন, একটা বিষয় ঐক্যমত প্রকাশ করেছেন। এই যে একটা বিষয়, একটা গাজা ইস্যুতে সব দলের মানুষ একটা বা সব দলের নেতারা যদি বলি একটা প্ল্যাটফর্ম এসে দাঁড়ালেন, একটা মঞ্চে এসে দাঁড়ালেন, এটার গুরুত্ব কতটা বা কী বার্তা দেয় এটা? অনেক ধন্যবাদ। এটি নিউজের আজকের এই শোতে যারা এখন শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন দেখছেন দেশে দেশের বাইরে, সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে এটার অন্তত খুব গুরুত্বপূর্ণ 4 থেকে 5টা মেসেজ আমার মনে হয় যে কনভে করার সুযোগ হয়েছে। একটা হচ্ছে যে শুধুমাত্র যে আমরা একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি ব্যাপারটি এরকম শুধু নয়। প্রথম মেসেজটা হচ্ছে যে যেখানেই জুলুম হবে সেখানেই মজলুমরা কোনো না কোনো একটা জায়গায় গিয়ে তাদেরকে একত্রিত হতে হয় এবং হতে হবে তাদের জুলুমের অবসানের জন্য। এবং আপনি দেখেন যে শুধু গাজা ইস্যুতে নয়, আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টের 5ই আগস্টেও কিন্তু ঠিক একইভাবে আমি ওই দিন মার্চ ফর গাজা শেষ করে যখন মঞ্চ থেকে যাচ্ছিলাম তখন এই কথাটা আমার সাথে যারা ছিলেন অনেককে বলতেছিলাম যে ওই দিন আমি ছিলাম খিলগার দিকে, খিলগা থেকে আমার শাহবাগে আসতে লাগছে হলো মোটরসাইকেলে আসতে লাগছে আমার প্রায় 4.5 ঘন্টা। আর ওই দিনও মার্চ ফর গাজা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যান থেকে পল্টন আমার অফিসে যেতে লেগেছে প্রায় 2.5 ঘন্টা, মানে হেঁটেই যেতে হয়েছে, কারণ কোনো কিছুতে পাওয়া যায় নাই। তা আমি তখন বলছিলাম যে আজকের এই 12 তারিখ আর ওই দিনের 5ই আগস্ট আমার কাছে একই রকম মনে হয়েছে। এই হিসাবে বলছি যে মজলুম এবং জালিমের বিরুদ্ধে আপনার ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আপনার সামনে আর কোনো অপশন নাই। 5 তারিখেও সেটা হয়েছে। সেদিন কিন্তু কোনো দল ছিল না, সেদিন কিন্তু কোনো ফ্ল্যাগ ছিল না, সেদিন কিন্তু কোনো প্ল্যাটফর্ম ছিল না, সেদিন কিন্তু কোনো নেতা ছিল না। সেদিন সবাই বলেছিল আমরা সবাই নেতা, আমরা সবাই বিকল্প। এবং যে কাউকে যদি বলা হচ্ছে তুমি জামাত, তুমি শিবির, তুমি বিএনপি, তারাই বলে গিয়েছে যদি আপনি আজকে এটা বলেন তাহলে আমরা সবাই জামাত। এক মহিলাকে নিশ্চয়ই আপনি বলতে শুনেছেন, মনে থাকার কথা, যে যদি আপনি এখন আমার এই মেয়েদেরকে, আমার এই ছেলেদেরকে শিবির বলে আপনি তাদেরকে অ্যারেস্ট করেন তাহলে আমরা আজকে এখানে যারা আসছি আমরা সবাই শিবির, আমরা সবাই রাজাকার। তো ওই জায়গা থেকে ওই দিনও কিন্তু আয়োজকদের থেকে আপনি শুনেছেন নিশ্চয়ই, আমি বারবার শোনার চেষ্টা করেছি, মাইকে ঘোষণা হচ্ছিল যে আজকে কোনো আয়োজক নেই, আজকে কোনো স্বেচ্ছাসেবক নেই, আজকে আপনারা সবাই আয়োজক,
আজকে আপনারা সবাই স্বেচ্ছাসেবক এবং 3টা 12 পর্যন্ত অর্থাৎ 3টা 12 মিনিট পর্যন্ত বেসিক্যালি এত বড় সুন্দর স্টেজ এবং এত লক্ষ লক্ষ জনতা, স্টেজে কোনো লোক নাই, মানে ওখানে কোনো শোয়িংয়ের জন্য বা কোনো পার্সনকে টার্গেট করে ওখানে তাকে ফোকাস করাটার করা হয় নাই। ওখানে টার্গেট করা হয়েছে যে পুরো প্ল্যাটফর্মটা মিলেই আমরা একজন। তো সেই জায়গাটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এই যে একটা প্ল্যাটফর্মে আসা যায়, আমরা অনেক সময় বলি না যে আমাদের মতের ভিন্নতা আছে, চিন্তা দৃষ্টিভঙ্গির ভিন্নতা আছে, এটা থাকে যে কোনো দেশ, দল, মত, পথে থাকে। আমি যে দল করি, আমার দলের মধ্যে ভিন্নতা আছে না, আমার চিন্তার মতপার্থক্য আছে না, আছে। আমরা একটা পরিবারেও এটা থাকে। আমরা একটা পরিবারে যখন কথা বলি তখন আমার এক ছেলে এক কথা বলে, আমার এক মেয়ে এক কথা বলে, তার অর্থ আমরা পরিবারটা ভেঙে দিই না, তার অর্থ আমার মেয়েটাকে আমি বের করে দিচ্ছি না, তার অর্থ আমার ছেলেটাকে আমি বের করে দিচ্ছি না। সুতরাং এখানে এটা প্রমাণিত হয়েছে যে মজলুমের পক্ষে দাঁড়াবার জন্য ভবিষ্যতেও যদি কোনো জালিম মাথাচাড়া দেয়, তাহলে একইভাবে বাংলাদেশের জনগণ জালিমের বিপক্ষে মজলুমরা একত্রিত হয়ে এরকম আরও প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তারা প্রস্তুত থাকবে। নাম্বার 3 হচ্ছে তার চেয়ে ইম্পর্টেন্ট যে এইটা দেখেন যে ফিলিস্তিন বা গাজা, রাফা, এই জায়গাগুলো আমাদের থেকে কিন্তু মাইলের পর মাইল, হাজার মাইল দূরে, কিন্তু মানে আমাদের সম্পর্কটা কি? ওখানে একটা কথা কিন্তু অ্যাটলিস্ট আমরা সবাই বলেছি যে আমাদের প্রত্যেকের হৃদয়টা একটা ফিলিস্তিন। কেন? ফিলিস্তিন আমাদের শুধু ভাই না, ফিলিস্তিন আমাদের শুধু বোন না, ফিলিস্তিনটা হচ্ছে একটা মজলুমের কেন্দ্র, জালিমের একটা স্থান হিসাবে তারা টার্গেট করেছে। কেন টার্গেট করেছে? টার্গেট করেছে এই বার্তা দেওয়ার জন্য যে এখানে যদি তারা সফল হয় তাহলে এরকম আরও অনেকগুলো জায়গা, গাজা কিন্তু শুধু একটা নাম নয়, এটা একটা সিম্বলিক জায়গা হিসেবে তারা ঠিক করেছে। এখানে বাইতুল মাকদাস, আল আকসা, এটা পবিত্র কোরআনে স্পষ্ট বর্ণনা আছে। একজন মুমিন হিসাবে, ইমানদার হিসাবে, একজন মানুষ হিসাবে আমাকে এটা ধারণ করতে হবে এবং যে কোনো ধর্মের, মতের, পথের মানুষেরা এটাকে মানতে বাধ্য, কারণ মহাগ্রন্থ আল কোরআনে পরিষ্কার বর্ণনা দেওয়া আছে। সেই জায়গায় তৃতীয় বার্তাটা হচ্ছে যে আপনি জুলুম যেখান থেকে, যে দল থেকে, যে স্থান থেকে আপনি করেন, আপনি পৃথিবীতে আপনার স্থান হবে না। আজকে দেখেন জায়নবাদরা যে টার্গেটটা করেছে, এই টার্গেটের সাথে তো আমাদের এই বাংলাদেশ, আমি খুব দুঃখের সাথে বলি যে আমাদের এই বিরোধী দলকে দমন করার জন্য, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে দমন করার জন্য, গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য, আপনার মনে আছে যে পেগাসাস নামে একটা তারা নিয়েছিল, সফটওয়্যার তারা নিয়েছিল এবং একেবারে পরিকল্পিতভাবে বলাই হয়েছিল, পত্রপত্রিকা প্রচুর লেখা হয়েছিল, আপনাদের মিডিয়াতেও আমরা তখন শুনেছিলাম যে মানে বিরোধী দলের একজন কর্মীও যদি কোনো কথা বলে তাহলে সে কোথায় আছে, কোন বাসায় আছে, কোন ফ্ল্যাটে আছে, কোন ইঞ্চি মাটিতে আছে, এটা ট্র্যাক করার জন্য তারা তাদের সহযোগিতা নিয়েছিল। এবং সেই সহযোগিতায়, এটা দুর্ভাগ্যের সাথে বলতে হবে যে এই সহযোগিতায় ইন্ধন জুগিয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। তো আমি চতুর্থ যে বার্তাটা দিতে চাই যে বাংলাদেশের আমাদের মানুষকে, ভাই বোনদেরকে এটা ধারণ করতে হবে। আমি ওই দিন দেখেছি, আমি অনেককে মিডিয়ার সামনে কথা বলতে দেখেছি। আমার আশেপাশে যারা ছিলেন, আমরা তো স্টেজে যেহেতু কেউ উঠি নাই, শেষের দিকে একদম লাস্ট যখন আমাদের কিছু নেতৃবৃন্দকে ওঠার জন্য আমন্ত্রণ জানিয়েছে, তখন বোধহয় 20-25 মিনিটের জন্য আমরা উঠেছিলাম সংহতি প্রকাশের জন্য। একেবারে শেষের দিকে 3:30 বা 35-এর দিকে আমরা উঠেছি, তার আগ পর্যন্ত স্টেজে নিয়েছি। সেখানে আমি তাদের অভিব্যক্তিটা শুনেছি যে আমরা আজকে শুধুমাত্র যে গাজার জন্য এসেছি বিষয়টা তা না, আমরা গাজার জন্য এসেছি, বাট আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশ নেক্সট টু গাজা। কেউ কেউ টার্গেট করেছে যে বাংলাদেশকেও একটা গাজার মতো করে অধিকৃত দখলদার ভূখণ্ড হিসাবে এটাকে কেউ কেউ প্রতিষ্ঠিত করতে চায় এবং সেই প্রচেষ্টা বিগত 16 বছর 17 বছর ধরে চালানো হয়েছে। এটাকে একটা অঙ্গরাজ্য, এটাকে একটা মানে কারো অধীনস্থ একটা রাষ্ট্র করার জন্য এখানে প্রচেষ্টা চালানো হয়েছে এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা আমাদের ছাত্রদের, জনতাকে আমি ওই দিন মিছিলে তাদেরকে বলতে শুনেছি। 5ই আগস্ট তো আমি একদম সকাল থেকে আমাদের এই ভাই বোনদের সাথে আমি থাকার সুযোগ পেয়েছি। আমি তাদের কথা বলতে শুনেছি যে আজকে আমরা শুধু শেখ হাসিনার পতন ঘটানোর জন্য আসি নাই, আমরা শুধু আওয়ামী লীগের পতন ঘটানোর জন্য আসি নাই। তা আমি বললাম কেন এসেছেন? বলছে আমরা একটা দখলদার বাহিনীকেও পরাজিত করতে এসেছি। এবং তারা সেদিন উল্লাস করেছে, যারা বিজয় করেছে তারা এটা বলেছে যে আজকের আমাদের এই বিজয়টা শুধু বাংলাদেশের ভূখণ্ডের নয়, এই বিজয়টা হচ্ছে আধিপত্য একটা রাষ্ট্রের বিরুদ্ধে একটা বিজয়,
যে আধিপত্য রাষ্ট্রটা আমাদের এই দেশটাকে অঙ্গরাজ্য করার জন্য, দখলদার হিসাবে এটাকে দখল করার জন্য, যখন আমাদের পানি প্রয়োজন পানি দিবে না, যখন আমাদের পানি প্রয়োজন না তখন তারা পানিতে আমাদেরকে ভাসিয়ে দিবে, যখন আমাদের দেশের একটা পণ্যের দাম কমবে তখন ওইটা আরও পাঠাবে, যখন একটা পণ্যের দাম বাড়বে তখন ওটা আটকে দেবে। এমনকি শেষ সময়ে এই দেশের যখন বৈপ্লবিক পরিবর্তন হলো, অভ্যুত্থান হলো, আপনাদের জানা থাকার কথা, তারা আমাদের ডিম বন্ধ করে দিতে চাইলো, তারা আমাদের পেঁয়াজ বন্ধ করে দিতে চাইলো, রসুন বন্ধ করে দিতে চাইলো, আদা বন্ধ করে দিতে চাইলো, কাঁচামরিচ বন্ধ করে দিতে চাইলো, ভিসা বন্ধ করে দিল, আমাদের চিকিৎসা পর্যন্ত অমানবিক একটা সিদ্ধান্ত। আমি মিলিয়ে বলি আপনাকে, আমি বলছি দেখেন, এটা হয়তো কেউ কেউ ভাববে যে এটা একটা মানে টু মাস পলিটিক্যাল একটা কথা হইতে পারে, কিন্তু সতর্কতার জন্য বাংলাদেশকে কিন্তু আমাদের এটা ধারণ করতে হবে যে ইসরায়েল আজকে যেমন পানি ঢুকতে দেওয়া হচ্ছে না, ইসরায়েলে আজকে ওষুধ ঢুকতে দেওয়া হচ্ছে না, ইসরায়েলে আজকে খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না, ইসরায়েলে আজকে বসত বাড়িগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, ইসরায়েলকে নারী শিশুদেরকে ধ্বংস করা হচ্ছে, ঠিক একই সিনারিওগুলো কিন্তু আপনি বাংলাদেশেও বিগত 15 বছর 16 বছর বিশেষ করে আমাদের এই জুলাই এবং আগস্টে কিন্তু একদম এই পয়েন্টগুলো হয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমাদের সমস্ত কিছুকে তারা ক্লোজ করে দিতে চাইল, এখন আমরা শুনতেছি আমাদের বিদ্যুৎ তারা বন্ধ করে দিবে। আরে এইগুলো একটা রাষ্ট্রের উপরে আপনি তো করতে পারেন না। এবং এখন তো ইসরায়েলের মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কী কী চুক্তি করেছে, আওয়ামী লীগ কী কী চুক্তি করেছে ইসরায়েলের সাথে, এই চুক্তিগুলো প্রকাশ করার দাবি আমাদের এই মার্চ ফর গাজা থেকে দেওয়া হয়েছে। এবং আমি মনে করি এই দাবিটা শুধু মার্চ ফর গাজা, এই যেটা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট নামে যে প্রোগ্রামটা হয়েছে, এটা শুধু এখানকার এই আয়োজকদের কথা না, এটা সমস্ত নাগরিকের কথা, যারা গণতান্ত্রিক মানুষ হিসাবে নিজেদেরকে দাবি করে, যারা মানবিক মানুষ হিসাবে যে দাবি করে। কারণ ইসরায়েলের মতো একটা রাষ্ট্র যারা ফিলিস্তিনকে অন্যায়ভাবে ধ্বংস করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, নেতানিয়াহু একদম আন্তর্জাতিক মানের একজন সন্ত্রাসী, এখন দাবি উঠেছে, আমরা দাবি দিয়েছি যে তাকে আন্তর্জাতিকভাবে তাকে আইনের আওতায় নিয়ে আসা, তাকে গ্রেপ্তার করা, সন্ত্রাসী হিসাবে তাকে চিহ্নিত করা এবং তাকে শায়েস্তা করার মধ্য দিয়ে তার সাথে সম্পৃক্ত কারা কারা, কোন কোন রাষ্ট্র তাকে ইন্ধন যোগাচ্ছে, সেই রাষ্ট্রগুলোকে চিহ্নিত করা উচিত। কারণ শুধু ইসরায়েল এটা করছে না, ইসরায়েলের সাথে একটা বড় সামরিক শক্তি এখানে যোগান দিচ্ছে, যাদের ইন্ধনে বা যাদের প্ররোচনায় এই কাজগুলো তারা করছে। ঠিক একইভাবে আমাদের বাংলাদেশে আজকে আমাদের এই যে কিছুটা শান্তিপূর্ণ পরিবেশ, কিছুটা অগ্রগতির দিকে আমরা যাচ্ছি, ঠিক সেই সময় আমরা একই প্রতিধ্বনি শুনতে পাই, তাদের এটা বন্ধ করে দাও, তাদের ওটা বন্ধ করে দাও। অথচ দেখেন, ঠিক আমি বলছি দুটো পয়েন্ট বলে শেষ করি। একটা হচ্ছে যে দেখেন, খোদ আমেরিকাতে এটার বিরুদ্ধে চ্যালেঞ্জ হচ্ছে, ইসরায়েলে এটার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। একইভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রে আপনি খেয়াল করেন যে তাদের হসপিটালগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে সাধারণ মানুষ বিক্ষোভ করছে। আপনি বাংলাদেশের সাথে কী সম্পর্ক করেছেন? এমন একটা দলের সাথে আপনি সম্পর্ক করেছেন, সেই দলের সন্ত্রাসী গণহত্যাকারী একটা তথাকথিত প্রধানমন্ত্রীকে আপনি আশ্রয় দিয়ে গোটা দেশটাকে বিতর্কিত করছেন। তাদের হোটেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তারা প্রতিবাদ করছে। ব্যবসায়ীরা আলু ফেলে রাস্তায়, ডিম ফেলে রাস্তায়, তারা প্রতিবাদ করছেন। কেন করছেন এই জন্য যে আন্তর্জাতিকভাবে তো আমাদের সম্পর্কের ভিত্তিটা পার্টি টু পার্টি না, আমাদের সম্পর্কের ভিত্তিটা তো ম্যান টু ম্যান না, প্রেসিডেন্ট টু প্রেসিডেন্ট না, প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার না, ভিত্তিটা তো হচ্ছে স্টেট টু স্টেট। সেই স্টেট টু স্টেটের ক্ষেত্রে ইন্ডিয়া এবং আমাদের ইসরায়েলের সাথে সম্পর্কিত রাষ্ট্রগুলো চূড়ান্তভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আসলে আপনার কাছে আমি আব্দুল্লাহ আপনার কাছে একটু জানতে চাই, শফিকুল ইসলাম মাসুদ যেমন বলছিলেন যে দেশে যখন একটা শান্তিপূর্ণ অবস্থান আছে, দেশের যে অগ্রগতি থেকে এগোচ্ছে, এই জায়গায় আমি একটু প্রশ্ন চাই যে আমি ঐক্যের কথা বলছিলাম, এক মঞ্চে সব দলের নেতাদের কথা দাঁড়ানোর কথা বলছিলাম, সেখানে আসলে কি ঐক্যটা আছে? বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক যদি বলি, নির্বাচন নিয়ে তো আমরা এই দলগুলোর মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ দেখছি, সেখানে আসলে শান্তিপূর্ণ অবস্থান, অগ্রগতি এই জায়গাটা কোথায় দাঁড়িয়ে আছে? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অত্যন্ত সুন্দরভাবে পুরো প্রেক্ষাপটটা তুলে ধরেছেন। আপনি দেখেন, আপনি যে প্রশ্নটি আগেও করেছেন যে আমাদের এই যে এখানে যদি আমরা এক মঞ্চে আসতে পারি, কেন আমাদের জাতীয় ইস্যুতে আমরা কেন এক জায়গায় আসতে পারি না? এটা পারি না, কিন্তু এটা ঠিক না, এটা আপনি ইতিমধ্যেই শুনেছেন যে আমরা দেখিয়েছি যে আমরা পারি। আপনি ইসরায়েল একটা দস্যু রাষ্ট্র, একটা সন্ত্রাসী রাষ্ট্র, একই সঙ্গে আমরা কিন্তু আমাদের একটি দস্যু সরকারের অধীনে কিন্তু আমরা গত 15 বছর আমাদের এদেশের মানুষ নিপীড়িত হয়েছে। এটা কোনো গত 15 বছরের শাসনকে কোনো রকম শাসন হিসেবে এটাকে চিত্রায়িত করার অবস্থা ছিল না। একটা খুনি, একটা সন্ত্রাসী গোষ্ঠী পুরো রাষ্ট্রটাকে দখলে নিয়ে
মানুষের উপর, জনগণের উপর গুম, খুন, অত্যাচার, নিপীড়নের মধ্য দিয়ে এই রাষ্ট্রটাকে এক ধরনের দখল করে রেখেছিল, যেমনটি আমরা ইসরায়েলের যে কথাগুলো ইতিমধ্যে শুনেছেন। এখন যদি বলেন আমাদের ঐক্যের জায়গাটা, আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে পারস্পরিক যে সম্পর্কের জায়গাটাতে এর কি প্রতিফলন, আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখতে চাই, যেটা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যিনি যে রাজনৈতিক দলের সঙ্গে আছেন তাদেরকে আমার মনে হয় এই যে মার্চ ফর গাজার মতোই আরও কর্মসূচির কথা চিন্তা করা উচিত। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যে মুসলিম নিধনের যে যজ্ঞ চলছে, আরাকানের ইস্যুতে আমাদের যে এইসব বিষয়েও আমার মনে হয় আমাদের যেভাবে আমরা গাজার ব্যাপারে আমাদের এত বড় একটি সফল কর্মসূচি আমরা দিতে পেরেছি, এখন মানুষের মধ্যে এই প্রত্যাশা তৈরি হয়েছে যে প্রতিবেশী রাষ্ট্রের যে দিনের পর দিন মুসলমানদের উপর নিপীড়ন চলছে, নতুন একটি আইনের মাধ্যমে মুসলমানদের উপর নতুন করে যে তারা আপনি প্রত্যেক দিন দেখবেন ভার্চুয়াল জগতে কিভাবে মুসলমানদের উপর নামাজে, মসজিদে মুসল্লিদের উপর কিভাবে মানে হত্যাযজ্ঞ এবং নিপীড়নের এগুলোর ব্যাপারেও আমাদের সোচ্চার হওয়ার, ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার এবং বার্তা দেওয়ার জায়গা আছে। এখন যদি আসি আমাদের বাংলাদেশের ঐক্যের জায়গা, আমার বিশ্বাস এখনও পর্যন্ত আমি বিশ্বাস করি, যদিও আমরা গত বছরের আগস্টের পরে আগস্টের যেই ঐক্য নিয়ে যেভাবে আমাদের ফেসিবাদের বিরুদ্ধে আমাদের ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আমরা সেদিন বিজয় অর্জন করেছি, ফেসিবাদকে পালিয়ে যেতে, ফেসিবাদী শক্তিকে, সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছি, সেরকম আরেকটি ঐক্যের জায়গাটাতে আমাদের অনেকেই আমরা আশঙ্কা করি যে আমাদের ভবিষ্যতে যদি সে ধরনের কোনো চ্যালেঞ্জ আমাদের সামনে আসে তাহলে আমরা আদৌ সেই ঐক্যের জায়গাটাতে আছি কিনা, নাকি আমাদের মধ্যে ছিট ধরেছে। এই প্রশ্নটা স্বাভাবিকভাবে এসছে আমাদের কিছু কিছু মানে সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা প্রবাহের কারণে। এটা আশঙ্কা করার জায়গা তৈরি হওয়ার পেছনে আমরা নির্বাচন কেন্দ্রিক আমাদের মধ্যে মতভিন্নতা, সংস্কার কেন্দ্রিক মতভিন্নতা, আমি বিশ্বাস করি যে আমাদের সংস্কার কেন্দ্রিক মতভিন্নতা থাকবে, যেহেতু রাজনৈতিক বিভিন্ন আদর্শের রাজনৈতিক দল এদেশে তৎপর আছে, কিন্তু আলটিমেটলি ফেসিবাদ ফেরানোর কোনো সুযোগ বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের যে রাজনৈতিক শক্তিগুলো আছে, আগস্টের যে সেই জুলাই আগস্টের বিপ্লবের যে শক্তিগুলো আছে, আমার মনে হয় এই জায়গাটা থেকে কেউ ছাড় দিবে বলে আমার মনে হয় না। প্রয়োজনের মুহূর্তে আবার সেই ঐক্য আমরা দেখতে পাবো, এই ব্যাপারে আমি অন্তত আশাবাদী। নিরাশ হওয়ার আমি কিছু দেখি না, এবং আমরা সেটা সময়ে সময়ে কিন্তু দেখছি, যখনই ফেসিবাদী শক্তি দেশে আবার অস্থিতিশীল করার জন্য সেই সীমান্তের ওপার থেকে পলাতক অবস্থা থেকে যখন হুঙ্কার দিচ্ছে, আমরা কিন্তু বিভিন্ন সময়ে দেখেছি তা প্রতিরোধের জন্য ঐক্যবদ্ধভাবে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ রাজনীতিবিদ হিসেবে আপনি কি এতটা আশাবাদী হতে পারেন ঐক্যর বিষয়টি নিয়ে, যখন আমরা আসলে এই রাজনীতি নানা ধরনের মতবিরোধের ব্যাপারগুলো আমরা সামনে চলে আসে? না, আসলে দেখেন, আমাদের জাতীয় প্রশ্নে কিন্তু সকল জাতীয় নেতৃবৃন্দই এই মেসেজটা কনভে করছেন। জাতীয় সরকারের ব্যাপারে কথা বলছি আমরা, জাতীয়ভাবে এগুলো ফেস করার ব্যাপারে আমরা কথা বলছি, কিন্তু অসুবিধাটা হচ্ছে যে জাতীয় নেতৃবৃন্দ যে কথাটা বলেন বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে কথাটা বলেন, আমাদের দ্বিতীয় কিংবা তৃতীয় সারির কিছু নেতৃবৃন্দের বক্তব্য দেশবাসীকে বিভ্রান্ত করে। আমার মনে হয় সেই নেতৃবৃন্দ এটা বুঝেন, জানেন এবং তারা এটা উপলব্ধি করেন। সেই জায়গায় তাদের সতর্ক হওয়া উচিত, বা ওই দলের পক্ষ থেকে ওই নেতৃবৃন্দকে সতর্ক করা উচিত। এখানে তখন দুটো ইস্যু দাঁড়ায়। এক হচ্ছে, আমি এটা ঠিক আমার নিজের বুঝার কারণে বলছি, যে তখন জনগণের মধ্যে এটা আলোচিত হয়। আমি প্রায় রাস্তায় চলাচল যখন করি, এজ এ পলিটিক্যাল একজন খুব সিম্পল কর্মী হিসাবে, যে ভাই অমুক দলে কি দুই ধরনের লবি আছে? আমি বললাম কীরকম? বললো যে একটা বাংলাদেশি আর একটা ইন্ডিয়ান। আমি বললাম কেন? বললো যে তাদের দলের কেন্দ্রীয় নেতা দেশে বাইরে থেকে তো এই কথাটা বলেন, অথচ তারই সেকেন্ড অথবা থার্ড যারা এখন দেশে বসে কথা বলেন তার কথার সাথে তো কোনো মিল নাই। জাতীয় সরকারের কথা যখন বলা হয় তখন তো অর্থ এইটা দাঁড়ায় না যে কে কোন মতের সাথে, কে কোন ধর্মের সাথে আছেন। কথা বলা হচ্ছে যে শুধু ফ্যাসিস্ট না হলে, সে যদি অগণতান্ত্রিক না হয়, সে যদি বিগত 17 বছরের দোষর না হয়, তাহলে তার সাথে আমরা মিলে কাজ করব। অথচ এখন দেশে যারা আছেন তারা দেখি মানে তার পছন্দ মতো একটা কথা বলে। তখন তারা বলেন, এটা পরিষ্কারই বলি আমি, যে তখন তারা বলেন যে ভাই এই দলের মধ্যে বোধহয় দুটো ভাগ আছে, একটা হলো বাংলাদেশি আর একটা হলো ইন্ডিয়ান। অর্থাৎ ওই লোকেরা যা বলে তাদের কথার সাথে তাদের মিল আছে। অর্থাৎ আমাদের ইন্ডিয়ান একটা গ্রুপ, আমি ঠিক
পুরো ভারতকে আমি এর সাথে যুক্ত করতে চাই। আপনি খেয়াল করেছেন যে আমাদের এই মার্চ ফর গাজার প্ল্যাটফর্ম থেকে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ভারতের কথা উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়েছে ওখানে জায়নবাদ, এখানে হিন্দুত্ববাদ এবং ইহুদিবাদ, এই দুটো জায়নবাদ মিলেই কিন্তু গোটা বিশ্বে তার একটা পরিকল্পনা ছক তৈরি করেছে বলে মুসলিম উম্মার কাছে মনে হয়েছে, এবং সেটা টেস্ট কেস হিসাবে তারা ফিলিস্তিনকে টার্গেট করেছে, টেস্ট কেস হিসাবে তারা বাইতুল মাকদাসকে। আমি এটা বলছি যে খুব বেশি বলা হবে না, ঠিক একইভাবে কিন্তু আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে রক্তাক্ত হয়েছে, গুলি করা হয়েছে। শুধু নরেন্দ্র মোদীকে আমাদের দেশে তৎকালীন মুসলিম হত্যাকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে, আসতে দেওয়া হবে না। এই প্রতিবাদ করার অধিকার কি একটা দেশের নাগরিকের থাকতে পারে না? সেই জন্য তো মানে এই ভিডিওগুলোতে এখনও মিডিয়াতে আছে, প্রকাশ্যে জাতীয় মসজিদে বাইতুল মুকাররমে গুলি করা হয়েছে, 14 জনকে হত্যা করা হয়েছে। এবং আমি নিজে আপনাকে বলছি যে আমি পল্টনে 11 বছর ধরে আছি। পল্টনে একদম উত্তর গেটের পাশে আমার বাসা। মেবি প্রশাসন জানে না, আমার মনে হয় না জানানো যাওয়ার কথা না। এবং শেষ 5ই আগস্ট এটা হলো, আমার 1 আগস্ট আমার বাসাটা ভাঙা হয়েছে। তার মানে তারা জানে, হয়তো শেষ দিকে জেনেছে। আমি 11 বছর এই বাইতুল মোকাররম মসজিদে আমি নামাজ পড়তে যেতে পারি নাই। তা আমি তো মনে করি যে দিস ইজ মাই কান্ট্রি বাট ইজ লাইক এ ফিলিস্তিন। আমি বলছি কেন? বলছি যে এই যে দেখেন, মানে ইহুদিবাদ এবং হিন্দুত্ববাদ তারা এই একই পরিকল্পনার ছকে আমাদের এটা করছে। এখন আপনাকে বুঝতে হবে, আপনি যে কোশ্চেনটা করেছেন, এই একই দলের মধ্যে দুই ধারা যেন না থাকে। দুই ধারা যখন থাকে, আমি এটা ছাত্রজীবন থেকে শুনে আসছি যে অমুক দলের মধ্যে দুটো গ্রুপ আছে। এবং আমি আপনাকে আরেকটু বলি, এই টকশোতে বসেই যখন আপনাদের লাইভ স্টার্ট হওয়ার আগে, মানে আমরা প্রোগ্রামের যখন প্রস্তুতি নেই, তখন আমরা নিজেরা একটু কিছু কথাবার্তা বলি। তো তখন আমি নাম বলছি না, ওনারা বলেন যে মাসুদ ভাই কী করবেন, আমাদের তো আসলে দুই ধরনের নেতৃত্ব আছে। এক ধরনের নেতৃত্ব এক কেবলা ফলো করেন, আর এক ধরনের নেতৃত্ব আর এক কেবলা ফলো করেন। আমি বললাম ভাই এটা কিছু করার নাই। বলছে ভাই করতে পারি, করলে তাহলে আমি আমার জায়গায় থাকতে পারবো না। ক্যান ইউ ইমাজিন? ইটস ভেরি সরফুল যে আপনি একটা দেশে আছেন, একটা দেশের মধ্যে একটা দলকে ওন করেন, সেই দলে আপনি সত্য কথাটা বললে, যথার্থ কথাটা বললে, প্রকৃত কথাটা বললে আপনি আপনার দলে থাকতে পারবেন না। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হইতে পারে? সেই জায়গার পরেও আমি বিশ্বাস করি যে এই বাংলাদেশের বাইরের চিন্তার লালনকে পরিহার করে বাংলাদেশের চিন্তা লালন করেন নেতৃবৃন্দ, একত্রিত হবেন, আছেন, থাকবেন এবং আমাদের ঐক্য বিনির্মাণ হবে। তার মেসেজ আমরা 5 তারিখে দিয়েছি, আমরা নতুন করে আবার 12 তারিখে স্মরণ করেছি, এবং ভবিষ্যতেও এরকম আরও 12 তারিখে জন্ম হবে। আমরা বিরতি যাবো, তার আগে একজন দর্শকের কাছে একটা ফোনটা নিই প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। রংপুর মিঠাপুকুর থেকে আলামিন। জি আলামিন সাহেব বলেন। আমার প্রশ্ন হচ্ছে, সম্প্রতি অকুপাইড ইস্ট জেরুজালেমে জাতিসংঘ দ্বারা পরিচালিত 10টি স্কুল বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। টানা 1 মাস ধরে ইসরায়েল জাতিসংঘের মানবিক সাহায্য খাদ্য বন্ধ করে দিয়েছে। সেই দিক থেকেও আরব বিশ্বের কোনো নেতাই কোনো কিছুই বলতেছে না। এবং যদি মুসলমান শব্দটা যদি বাদও দেই, শুধু মানবিকতার খাতিরেও যতটুকু ভূমিকা থাকার কথা ছিল আরব বিশ্বের, তবু তারা কেন করতেছে না? আব্দুল্লাহ, আপনাকে দেব 2 মিনিটের বেশি সময় দিতে পারবো না। একজন দর্শক ফোন করেছিলেন যে মুসলমান অবশ্যই সারা পৃথিবীর মানুষ, নির্যাতিত মানুষ যারা সবাই ফিলিস্তিনের পক্ষে আছেন বা ফিলিস্তিনের এই বর্বরতা, যে ইসরায়েলের বর্বরতা, তাদের বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু যারা শাসক আছেন, বিভিন্ন মুসলিম দেশের শাসকরা যারা আছেন, তারা তো এই বিষয়ে খুব একটা কথা বলছেন না, কিংবা এটা নিয়ে খুব একটা ওয়াইসি যেমন খুব একটা উদ্যোগ দেখা যাচ্ছে না। দর্শক অত্যন্ত যথার্থভাবে প্রশ্ন করেছেন, তিনি যথার্থ ইস্যুই উত্থাপন করেছেন। কারণ এটা শুধু আজকের আলোচিত বিষয় না, এটা কিন্তু আমরা যুগ যুগ ধরে আমরা দেখছি যে মুসলিম বিশ্বের যেখানেই আমরা দেখেছি পশ্চিমা বিশ্বের মানে যে দস্যুতা এবং যে মুসলিম বিশ্বকে নানানভাবে নিপীড়ন, হত্যাযজ্ঞের মধ্য দিয়ে তছনছ করার যে ঘটনাগুলো ঘটেছে, সব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে মুসলিম বিশ্বেরই কারো কোনো নেতার সেই পশ্চিমা বিশ্বের সাথে তাদের যে দহরম মহরম, এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন সময়ে গত যুগ যুগ ধরে আলোচনা হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের জায়গা যে আমরা যদি বলি আরব বিশ্বের যদি আমরা শাসক গোষ্ঠী যদি ন্যূনতম এই ব্যাপারে তারা অবস্থান গ্রহণ করতে পারত, তাহলে আমি মনে করি যে আপনি শুধু মিডল ইস্টের কথাই যদি আমি বলি, মিডল ইস্টের যে নেতারা, যেসব শাসকরা যদি এরা এক জায়গায় বসে, তার পরের দিনের চিত্র, ফিলিস্তিনের চিত্র, গাজার চিত্র ভিন্ন হবে। এই বাস্তবতা আমরা কিন্তু উপলব্ধি করা সত্ত্বেও এর ক্ষেত্রে কোনো রকম আমরা
ভিন্নতা আমরা দেখছি না। এর কারণ কি? কারণ হচ্ছে এই শাসকরা নানানভাবে সেই পশ্চিমা বিশ্বের কাছে, আমেরিকার কাছে বলেন, ইভেন আপনি জানেন যে আমরা আরব বিশ্বের অনেক আমির এবং তাদের যে নেতাদের, শাসকদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ইসরায়েলি বাহিনী, এরকম অনেক বিষয়াদি রয়েছে। তো সেখানে তারা কি করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে? তো এই জন্যই আমাদেরকে, আমরা হতভাগা মুসলিম বিশ্বের যে ঘটনার প্রবাহ যদি পর্যবেক্ষণ করেন, তাহলে আরব বিশ্বের প্রতি এই ক্ষোভটা কিন্তু পুরো বিশ্বের মানুষের সেদিকে যাচ্ছে। জানতে চাইব আসলে মানে এখন যে অবস্থা ফিলিস্তিনি, এই অবস্থা দেখেও কি আসলে বোধোদয় হবে না যারা ক্ষমতাবান শাসকরা? নিশ্চয়ই বোধোদয় হবে। আপনি যে শাসকদের কথা বলেছেন, যুগে যুগে যে কোনো শাসকরাই কখনো কখনো তাদের ব্যক্তি, দল, রাষ্ট্র স্বার্থের প্রয়োজনে তার একটা ভূমিকা নেয়, কিন্তু ইতিহাসের নির্মম সাক্ষী হচ্ছে এবং পরিণতি হচ্ছে যে এই সমস্ত শাসকদের পতন ঘটে এবং শেষ অবধি তারা তাদেরকে রক্ষা করতে পারে না। যার উদাহরণ আমাদের বাংলাদেশ, এবং খুব রিসেন্ট এটা হয়েছে। যারা 41 সাল পর্যন্ত টিকে থাকবে বলেছিল, তার 41 দিন না, 41 মিনিটও না টিকে থাকতে পারে নাই। সুতরাং আমাদের দর্শক যে প্রশ্ন করেছেন যে স্কুল বন্ধ করে দেওয়া, আরব বিশ্বগুলো নিতে পারে না, সেখানে পশ্চিমা রাষ্ট্রগুলো কিন্তু শুধু স্কুল বন্ধ করে দিচ্ছে না, তারা তাদের স্বার্থে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, কূটনৈতিক তৎপরতা দিয়ে এই বিষয়গুলোকে তারা আরও বেশি উস্কে দিচ্ছেন। আমরা গতকাল মার্চ ফর গাজার প্ল্যাটফর্ম থেকে এই আহ্বান জানানো হয়েছে যে বা যারা যেখান থেকে এটা করছেন, মুসলিম বিশ্ব এটা অনুভূত নয়, এটা আমরা অবগত আছি এবং আমরা এটা অবজার্ভ করছি। এবং নিশ্চয়ই বিশ্ব নেতৃবৃন্দ, বিশেষ করে ওয়াইসি, আমি ছাত্রজীবন থেকে বলতাম যে আমাদের মুসলমানদের একটা বিশ্ব সরকার আছে, এটা বিশ্ব রাষ্ট্র আছে, কিন্তু খুব দুর্ভাগ্য যে এই ওয়াইসিকে আমরা তখন থেকে নাম দিতাম ছাত্রজীবনে যে ওয়াইসি, মানে হ্যাঁ ঠিক আছে আমি দেখলাম আর কি, ব্যাপারটা এরকম। তা তারা এই দর্শকের সারিতে আছেন। এই জায়গা থেকে ওয়াইসিকে ঘুরে দাঁড়ানোটা খুবই অনিবার্য হয়ে গেছে এবং আমি তো মনে করি যে এখন মুসলমানদের সময় হয়েছে এই ওয়াইসি ভেঙে দিয়ে মুসলমানদের স্বার্থ যথার্থভাবে রক্ষা করতে পারবে এরকম সাহসী, বলিষ্ঠ নেতৃত্ব দিয়েই আমাদের 200 কোটি মুসলমানদের যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোকে সমন্বিত করে একটা উদ্যোগ নেওয়ার এখন অনিবার্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এবং আমার মন বলে যে আমরা পর্যায়ক্রমে সেদিকে যাচ্ছি। আমাদের গতকালকের যে মার্চ ফর গাজা, এই আহ্বান ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেছেন, এটা শুধু তার কথা নয়, গোটা বিশ্ব মুসলিম উম্মাহ থেকে, এমনকি ইসরায়েলের সংবাদ মাধ্যমও কিন্তু এটাকে তুলে ধরেছে। তারা বাধ্য হয়েছে যে এরকম একটা পরিস্থিতি শুধু বাংলাদেশের কথা নয়, এটা গোটা বিশ্ব মুসলিম উম্মার একটা হৃদয়ের প্রতিধ্বনি। সুতরাং এই প্রতিধ্বনিটা চাইলেই কেউ উপেক্ষা করতে পারবে না। সেই জায়গায় স্কুল বন্ধ করে দিয়ে, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, কূটনৈতিক তৎপরতা দিয়ে আপনি জুলুমের রাজ্য কায়েম করবেন এবং সেই জায়গায় আপনি সফল হবেন। পৃথিবী এখন সেই জায়গা থেকে সরে এসছে। আমরা বলি না যে এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। আমি আজকে আপনাদের মাধ্যমে বলি যে বিশ্ব মুসলিম আমার ফিলিস্তিন ভাইদের কাছে, বোনদের কাছে বলছি, এই বিশ্ব সে বিশ্ব নয় যে বিশ্বে জালিমেরা বিজয়ী হবে। এ বিশ্ব সেই বিশ্ব যেখানে মুসলিমদের বিজয় অত্যন্ত সন্নিকটে এবং বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছে। আগামী পর্বে আরও দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএনের সঙ্গে থাকবেন।